নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। এ এ তুমি কি সব বাজে বকছো? চন্দ্রবতী ওই বুড়িকে বকতে গিয়ে বলল। তো বুড়ি ওর চেয়েও উঁচু গলায় বলল, আচ্ছা, আমার কথাকে বাজে কথা বলছিস ছুরি? আরে, তুই জানিস আমি কে? চপলা দাই নামে ডাকে আমাকে লোকে। আমার প্রত্যেকটা কথাই একেবারে অব্যর্থ। এমন কোন রোগ নেই যার খবর আমি জানি না, আর এমন কোন জড়িবুটি নেই যা আমার এই নজর চেনে না, বুঝলি? ওর কথা শেষ হতে না হতেই চন্দ্রবতীর হঠাৎ মাথা ঘুরতে শুরু করলো। দেখলি, বলেছিলাম না আমি? চপলা দাই নামের ওই বৃদ্ধা ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, তুই গর্ভবতী। যদি তোরা আমার কথা বিশ্বাস না হয় তাহলে কিছুদিন অপেক্ষা কর, নিজে নিজেই বুঝে ফেলবি তুই। চন্দ্রবতীর এখন ভয় হতে লাগলো। ও মনে মনে বলল, আমি তো এটা আন্দাজ করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি? এখনো পর্যন্ত এর কোনো লক্ষণ কেন বুঝতে পারিনি আমি? তখনই ওখানে পায়ের শব্দ হলো, আর অগ্নি সিং ভিতরে প্রবেশ করলো। ওর এক হাতে বড় একটা কুড়ুল ছিল, আর কাঁধে এক বোঝা কাঠ। ও চন্দ্রবতীর দিকে একবার তাকালো, তারপর কাঁধ থেকে কাঠের বোঝা মাটিতে নামিয়ে রাখতে রাখতে গম্ভীর গলায় বলল, চপলা মাসি যদি কিছু বলে থাকে তাহলে সেটা ঠিকই হবে চন্দ্রাবতী। উনি আমাদের দুজনের থেকেও বেশি জ্ঞানী এবং অভিজ্ঞ। রক্তপুষ্প, অষ্টরসায়ন, আরো অনেক গুপ্ত রসায়নের ব্যাপারে আমি ওনার কাছ থেকেই শিখেছি চন্দ্রাবতী। চন্দ্রাবতীর একটা ধাক্কা লাগলো। অর্থাৎ ও সত্যি বীরেন্দ্র প্রতাপের সন্তানের মা হতে চলেছে? সঙ্গে সঙ্গে ওর হাত আপনা থেকেই তার পেটের উপর চলে গেল। ওর ভিতরে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছিল। ও বিক্রমগড়ের নতুন উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছিল। কিন্তু তখনই ওর চোখের সামনে বীরেন্দ্র প্রতাপের ওই ক্রোধান্বিত মুখ ভেসে উঠল। চাবুকের তীব্র শব্দ ওর কানে বাজতে লাগলো। এক ঝটকা চন্দ্রবতীর পুরো শরীর ঘামে ভিজে গেল। ও আবারও অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে অগ্নি ওকে ধরে ফেলল। চন্দ্রাবতী, কি হয়েছে তোমার? অগ্নি, ওকে তাড়াতাড়ি অশ্বগন্ধার রস পান করাও। চপলা মাসি একটা পেয়ালার দিকে ইশারা করে বলল, ওর শরীরে তো এখন কোনো বল নেই, তাড়াতাড়ি করো। অগ্নি তাড়াতাড়ি পেয়ালা তুলে চন্দ্রবতীর ঠোঁটে ছোঁয়ালো। চন্দ্রবতী তাড়াতাড়ি রস পান করতে লাগলো। এক ঢোক পান করার সঙ্গে সঙ্গে ও যেন একটু শক্তি পেল। আরো এক পেয়ালা দাও, ও তাড়াতাড়ি পেয়ালা শেষ করে বলল। চপলা মাসি হেসে বলল, এখন বল তো ছুঁড়ি, স্বীকার করছিস তো আমার মতো কবিরাজ আর কেউ নেই? নে, আরো এক পেয়ালা খেয়ে নে। এ কথা বলে চপলা মাসি চন্দ্রাবতীকে অশ্বগন্ধার রসের আরো একটা পেয়ালা এগিয়ে দিল। দ্বিতীয় পেয়ালার রস পান করে চন্দ্রাবতী গভীর শ্বাস নিয়ে নিজেকে সহজ স্বাভাবিক করতে থাকলো। অগ্নি, ও জিজ্ঞাসা করলো, এটা কোন জায়গা? অগ্নি উঠে ঘরের একটা জানালার দিকে গিয়ে বলল, আমরা বিক্রমগড় থেকে অনেক দূরে আছি চন্দ্রাবতী। আরাবল্লী পাহাড়ের মাঝখানে এটাই আমার বাসস্থান। এ কথা বলে ও জানালা খুলে দিল।
জানালা থেকে অপরূপ ফুলের সুগন্ধি হাওয়া ঘরের বাতাবরণ পাল্টে দিল। চন্দ্রবতী দেখল জানালার বাইরের দৃশ্য অতি মনোরম। দূরে আরাবল্লীর কোলে সূর্য ডুবছিল, যার ছায়া বহমান নদীর জলে দেখা যাচ্ছিল। চন্দ্রবতী নিজেকে আর ধরে রাখতে পারল না। ও বিছানা থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য দেখতে থাকলো। তুমি এখানে একেবারেই সুরক্ষিত চন্দ্রাবতী, অগ্নি হালকা হেসে বলল। এই পাহাড়ের মধ্যে তৈরি করা ছোট একটা দুর্গ এটা। অনেক আগে থেকেই এটা আমারই দখলে। চারিদিকে আমার বিশ্বস্ত সৈন্য পাহারায় আছে। বীরেন্দ্র প্রতাপ এখন আর তোমার কাছে পৌঁছতেই পারবে না। ওর কথা শেষ হতে না হতে ঘরে একটা আওয়াজ শোনা গেল। আর যদি পৌঁছেও যায় তাহলেও আপনাকে স্পর্শ করতে পারবে না মহারানী মা। চন্দ্রবতী চমকে দেখলো একটা ছেলে আর একটা মেয়ে ঘরের মধ্যে ঢুকছে। চন্দ্রবতী ওদের দেখেই চিনতে পারল এরা অগ্নিসিংহের সাথী প্রভাত আর উমা। ওদের দেখে চন্দ্রবতীর ঠোঁটে হাসি দেখা গেল। আমরা থাকতে একটুও চিন্তা করবেন না মহারানী মা, প্রভাত বলল। উমা ওর পাশে বসে বলল, আমাদের সব সঙ্গীরা অগ্নির সঙ্গে সঙ্গে আপনার প্রতি অবিশ্বস্ত। প্রভাত বলে উঠল, শুধু তাই নয় মহারানী মা, পুরো বিক্রমগড় আপনার সঙ্গে আছে। আমি আজই নগর ঘুরে আসছি। প্রত্যেকেই বীরেন্দ্র প্রতাপের উপর ক্রুদ্ধ। সবাই ভাবছে উনি জোর করে আপনাকে মহল থেকে তাড়িয়ে দিয়েছেন। এ কথায় অগ্নিসিংহ হেসে বলল, ভেবে দেখো চন্দ্রাবতী, তোমার জন্য সুবর্ণ সুযোগ। চাইলে এখনই বীরেন্দ্র প্রতাপকে সিংহাসনোচ্যুত করতে পারো তুমি। চন্দ্রাবতীও হাসল, তারপর গম্ভীর স্বরে বলল, এ এত সহজ নয় অগ্নি। বীরেন্দ্র প্রতাপের কাছে অনেক বড় সৈন্যদল আছে, আর আমার কাছে মাত্র কয়েকজন বিশ্বস্ত সঙ্গী, যাদের আমি আমার উদ্দেশ্য সফল করার জন্য বলি দিতে পারবো না। এখনো আমাদের একটু অপেক্ষা করতে হবে। একথা বলতে বলতে চন্দ্রবতীর মুখ কঠিন হয়ে গেল। চপলা মাসি অনেকক্ষণ ধরে এই সব কিছু চোখ বড় বড় করে দেখছিল আর শুনছিল। ও চন্দ্রবতীকে মাথা থেকে পা পর্যন্ত দেখে অবাক হয়ে বলল, ও তো তুই বিক্রমগড়ের মহারানী? কি রে অগ্নি, এ কথা কি সত্যি? অগ্নি একটু কঠিন স্বরে বলল, আজ্ঞে হ্যাঁ, কিন্তু এই সত্যিটা কেউ যেন জানতে না পারে। হ্যাঁ রে, তুই কি আমাকে এত বোকা ভাবিস নাকি রে? চপলা মাসি মুখ বেঁকিয়ে বলল, কিন্তু আমি একটা কথা বলি বাছা, তুই মহারানীকে আবার রাজমহলে রেখে আয়, ওটাই ওর আসল জায়গা। ও রাজ সিংহাসনের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছে বাছা। বিক্রমগড়ের নতুন উত্তরাধিকারী কি এরকম ঘন জঙ্গলে বাগীদের মধ্যে জন্ম নেবে নাকি রে? এ কথা শুনে অগ্নিসিংহ জিজ্ঞাসু দৃষ্টিতে চন্দ্রবতীকে দেখল। চন্দ্রবতী বলল, আগে হলে তাও আমি ফিরে যেতাম। আমি তো রাজমহলেই থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। কারণ এই সিংহাসনের উত্তরাধিকারীর সব থেকে বড় শত্রু ওই রাজমহলেই আছে, যে সুযোগ পেলে ওকে আমার গর্ভেই শেষ করে দেবে। এ কথা বলতেই চন্দ্রবতীর চোখের সামনে গার্গীর মুখ ভেসে উঠল। ও কখনোই চায় না চন্দ্রবতী বীরেন্দ্র প্রতাপের সন্তানের মা হোক। আমি এখন
এখানেই থাকবো চপলা মাসি। চন্দ্রাবতী গম্ভীর হয়ে বলল, যতদিন না আমার সন্তান জন্ম নেয় ততদিন আমি রাজমহলে ফিরে যাব না। পরের দিন সকালে ওদিকে রাজমহলে বীরেন্দ্র প্রতাপের সব মন্ত্রী, দিওয়ান আর সর্দাররা রাজদরবারে এসে জমা হলো। অত্যন্ত ধৈর্য সহকারে ওরা সবাই বীরেন্দ্র প্রতাপের জন্য অপেক্ষা করছিল। আজ এই নিয়ে 3 দিন হলো মহারাজ আজকেও দরবারে এলেন না। এটা তো চূড়ান্ত বাড়াবাড়ি। দক্ষিণ পশ্চিম সীমান্তের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর মহারাজের কোনো হুঁশই নেই। যদি এরকমই অবস্থা থাকে তাহলে তো আমরা ধীরে ধীরে এক একটা রিয়াসত হারিয়ে ফেলবো। নিজেদের মধ্যে এরকম কথাবার্তা বলতে বলতে সবার রাগ বেড়েই যাচ্ছিল। দুপুর গড়িয়ে গেল, তবুও যখন বীরেন্দ্র প্রতাপ এলো না, তখন সবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সব মন্ত্রী, দেওয়ান বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে এগিয়ে গেল। বীরেন্দ্র প্রতাপের ঘরের দরজা খোলা ছিল, আর ও নেশাগ্রস্ত অবস্থায় বিছানায় শুয়েছিল। তখনই কক্ষের পাহারাদার ঘরে প্রবেশ করে বীরেন্দ্র প্রতাপকে ডাকল, মহারাজ, মহারাজ, উঠুন, আপনার সব দেওয়ান সর্দাররা মন্ত্রীদের সঙ্গে এদিকেই আসছে, চোখ খুলুন মহারাজ। বীরেন্দ্র প্রতাপ নেশায় আটকে আটকে বলল, চলে যাও, চলে যাও এখান থেকে, আমাকে জ্বালাতন করো না। সৈন্যদের বলো সবাইকে ধরে কারাগারে বন্দি করে দিক। ওর কথা শেষ হতেই সবাই ঘরের মধ্যে একসাথে প্রবেশ করল। বাহ মহারাজ, বাহ! এক সর্দার রেগে গিয়ে বলল, এখন আমাদের সবার এই অবস্থা হয়েছে যে সৈন্যদের হাতে গ্রেপ্তার করাচ্ছেন। আর একজন সর্দার রেগে গিয়ে ছটফট করে উঠল, আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা সবাই আমাদের পদ থেকে ইস্তফা দিয়ে দিচ্ছি, আপনি একাই এই সব রিয়াসত সামলান। ওখানে উপস্থিত সমস্ত দেওয়ান সর্দাররা সোজাসুজি বীরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে কথা বলতে লাগলো। বীরেন্দ্র প্রতাপ ওদের কথাবার্তা শুনে হড়বড় করে বিছানা থেকে উঠে বসল, আর সবাইকে অবাক হয়ে দেখার পর ক্লান্ত গলায় বলল, তো আপনারা, আমি ভাবলাম কোনো শত্রু হবে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বসুন, বলুন, সুরা পান করবেন? এ কথা বলে ওর পাশে রাখা সুরার পাত্র তুলল। খুব ভালো করে বীরেন্দ্র প্রতাপকে সবাই দেখতে লাগলো। ওদের মুখে রাগ খুব স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু এ বিষয়ে কিছু না জানা বীরেন্দ্র প্রতাপ ওর পেয়ালাতে সুরা ভর্তি করল, আর সবার দিকে এক একবার করে তাকিয়ে জিজ্ঞাসা করল, তো মহারানীর কোনো খবর পেলেন? কতদিন ধরে আমি আমার সৈন্যদের ওনার খোঁজে পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। একথা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। তারপর একজন দেওয়ান রুক্ষভাবে বলল, ক্ষমা করবেন মহারাজ, ওই সৈন্যদের প্রয়োজন এই সীমান্তে। শত্রুরা আমাদের রিয়াসত দখল করার জন্য বসে আছে। আরে শত্রুর পরোয়া করবেন না আপনি, বীরেন্দ্র প্রতাপ বলে উঠল। যেদিন আমি সীমান্তে পৌঁছে শত্রুদের আহ্বান জানাবো, সেদিন ওরা আমার পায়ে ধরবে। আপনি যে কোনো ভাবে মহারানীকে খুঁজে বার করুন, আমি আপনাদের স্বর্ণ মুদ্রায় ভরিয়ে দেব। ব্যাস মহারাজ, ব্যাস! একজন সর্দার চিৎকার করে বলল, মহারানীমার ব্যাপারটা আপনার ব্যক্তিগত, এখন একটু সচেতন হন। আর দেখুন কত বড় বিপদ আপনার মাথার উপর দুলছে। আমি আপনাকে শেষবারের মতো সচেতন করছি মহারাজ।
আর একজন সর্দার বলল, তাড়াতাড়ি নিজের রিয়াসত বাঁচানোর জন্য কোনো বড় পরিকল্পনা করুন মহারাজ, খুব বিপদ। কোনো এক সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চোখ খুলে আপনি হয়তো দেখবেন আপনার রাজ সিংহাসনে অন্য কেউ বসে আছে। সাবধান করার পর ওরা সেখান থেকে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ আরো এক পেয়ালা সুরা পান করে পালঙ্কে ধপাস করে শুয়ে পড়ল। এই সংবাদ যখন রাজমাতা গার্গীর কাছে পৌঁছল, ওর মাথায় চিন্তার রেখা ফুটে উঠল। এই বোকাটা ওই বদমাস মেয়েটার জন্য সবকিছু বরবাদ করে দিতে চায়। গার্গী নিজের দাঁত পিষতে পিষতে বলল, ওই চন্দ্রাবতীকে যে কোনোভাবে এখানে ফেরত আনতেই হবে। একথা ভেবে ও মহলের সব বৈদ্য হাকিমদের ডেকে পাঠালো। কান খুলে শুনে নিন আপনারা। সব বৈদ্য হাকিমের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, কালকের মধ্যে বড় কুমারের জ্ঞান ফিরিয়ে ওকে নিজের পায়ে দাঁড় করাবেন, না হলে মনে রাখবেন বিক্রমগড়ের সিংহাসন নড়ে যাওয়ার আগে আমি আপনাদের নিঃশ্বাস কেড়ে নেব। সব বৈদ্য হাকিমরা যে আগে রাজমাতা বলে দ্রুত বীরেন্দ্র প্রতাপের চিকিৎসা শুরু করে দিল। এরপর গার্গী যমুনাকে নিজের ঘরে ডেকে পাঠালো। আমি তোমাকে বলেছিলাম না তোমায় বড় কুমারের মনোরঞ্জন করতে হবে? তাহলে কে হলো তোমার? গার্গী রেগে গিয়ে বলল, অগ্নি সিংহের কোনো খবর পেলে? যমুনা একটু ভয় পেয়ে বলল, রাজমাতা, আমি 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 খবর পেয়ে গেছি। অগ্নি সিং চন্দ্রাবতীকে নিয়ে বিক্রমগড়ের থেকে অনেক দূরে আরাবল্লী পাহাড়ে লুকিয়ে আছে। কিন্তু মহারাজের মনোরঞ্জন আমি কিভাবে করব বলুন? আরে উনি তো আমাকে দেখলেই রাগে লাল হয়ে যান। গার্গী এক পলক চুপ করে থেকে ধীরে বলল, ঠিক আছে, কাল পর্যন্ত অপেক্ষা করো। বীরেন্দ্র প্রতাপের জ্ঞান ফিরতেই আমি নিজে তোমাকে ওর কাছে নিয়ে যাব। যমুনা সঙ্গে সঙ্গে খুশি হয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল, আর ওখান থেকে চলে গেল। পরদিন সূর্যোদয় হওয়ার আগেই বীরেন্দ্র প্রতাপের নেশা কেটে গেল। শুধু তাই নয়, ওর অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে গেল। সকাল সকাল গার্গী যমুনাকে নিয়ে ওর ঘরে প্রবেশ করল। প্রণাম মা। বীরেন্দ্র প্রতাপ ওকে দেখে গম্ভীর স্বরে বলল। রাজমাতা গার্গী ওকে আশীর্বাদ করে বলল, আমি তোমার জন্য একটা খুশির খবর এনেছি বড় কুমার। বীরেন্দ্র প্রতাপ চমকে ওর দিকে দেখল। গার্গী যমুনাকে এগিয়ে দিয়ে বলল, যে কাজ তোমার এত সৈন্যরা কেউ করতে পারেনি, সে কাজ আমার প্রিয় যমুনা রানী করে দেখিয়েছে। যমুনা, বলো তো মহারাজকে। যমুনা ওর চোখ নিচে নামিয়ে নিল, বলল, মহারাজ, মহারানী মা এখন আরাবল্লী পাহাড়ের একটা গুপ্ত কেল্লায় লুকিয়ে আছেন। ওই কেল্লা আরাবল্লী পর্বতের পূর্ব দিকে আছে মহারাজ। যমুনার কথা শুনে বীরেন্দ্র প্রতাপের মুখের হাবভাব বদলে গেল। ও সঙ্গে সঙ্গে নিজের গলা থেকে মূল্যবান হার খুলে যমুনার দিকে ছুঁড়ে দিয়ে বলল, যাযাবরী, যদি এই খবর সত্যি হয় তাহলে তোমাকে মাথা থেকে পা পর্যন্ত সোনায় মরিয়ে দেব। মা, আমি এক্ষুনি একদল সৈন্য নিয়ে যাচ্ছি। কথা বলে উঠে যেতে লাগলো। গার্গী সঙ্গে সঙ্গে ওকে আটকে দিয়ে বলল, শোনো বড় কুমার, তুমি আগে আমাকে কথা দাও, তুমি চন্দ্রাবতীর উপর কোনো অত্যাচার করবে না। আমি কথা দিচ্ছি মা। বীরেন্দ্র প্রতাপ সঙ্গে সঙ্গে বলল, আমি ওকে স্পর্শও করব না, কিন্তু যে অপরাধ ও করেছে তার শাস্তি রাজ দরবারের নিয়ম অনুসারে ও নিশ্চয়ই পাবে। কথা বলতে বলতে ও চুপ করে গেল। ও দেখলো সোনাল হঠাৎ করে ওর সামনে এসে দাঁড়িয়ে পড়েছে।
মহারানী মা একেবারে নির্দোষ মহারাজ। সোনাল বলে উঠল, ওনাকে কোনো শাস্তি দেওয়াই হবে না। উনি যা কিছু করেছেন তা একটা নিষ্পাপ শিশুর প্রাণ বাঁচানোর জন্য করেছেন মহারাজ। তো এবার বাচ্চাটার ব্যাপারে শোনার পর কি পদক্ষেপ নেবে বীরেন্দ্র প্রতাপ? বীরেন্দ্র প্রতাপ কি সত্যি চন্দ্রাবতীর কাছে পৌঁছতে পারবে? কি হবে যখন ও জানতে পারবে চন্দ্রাবতী ওর সন্তানের মা হতে চলেছে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।